দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনীতির স্থিতিশীলতা সহ ইত্যাদি চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। দায়িত্ব নেয়ার মাত্র 2 সপ্তাহের মাথায় এখন আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থাকে ঘিরে সরকারকে জটিল ভূ রাজনৈতিক ঘূর্ণাবর্তের মুখোমুখি হতে হচ্ছে। কারণ একদিকে পশ্চিমা বিশ্ব তাদের মিত্রদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা, অন্যদিকে মুসলিম বিশ্ব বিশেষত উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে শ্রমবাজার, রেমিটেন্স ও জ্বালানি বিষয়ে সহযোগিতা বজায় রাখা। এই দ্বৈত বাস্তবতার সামনে রেখে গতকাল যুক্তরাষ্ট্র ও ইরানের নাম উল্লেখ না করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায় বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রের নাম মুখে না নিয়ে ইরানে হামলা নিন্দা জানিয়েছেন জামায়াতের আমিরও। কিন্তু নানা মাধ্যমে কেউ কেউ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিকে একপেশে বলে বর্ণনা করলেও সাবেক কূটনীতিকদের অনেকে আবার মনে করছেন নির্দিষ্ট কোনো পক্ষকে সরাসরি অভিযুক্ত না করে সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দিয়ে দেওয়া বিবৃতি বাংলাদেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। যদিও আজ সোমবার আবারও ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশ সরকার নতুন বিবৃতি দিয়ে বলেছে, ইরানে হামলা এবং হত্যার ঘটনা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন। এদিকে ইরান ইস্যুতে সরকার ও বিরোধী দলের বিবৃতি প্রায় একই রকম হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা এর সাধুবাদ জানিয়ে বলছেন, অতীতে সরকার ও বিরোধী দলের সম্পর্ক সাপে নেউলের মতো হলেও দেশের স্বার্থে এবার তাদের অবস্থান অভিন্ন থাকায় দেশের রাজনীতিতে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকার বার্তা দিচ্ছে। দেশের স্বার্থে বিরোধিতা আবার সংকটকালে পাশে। সরকার বিরোধী দলের এমন রাজনৈতিক সৌহার্দ্য কি সামনেও বজায় থাকবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং আছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত জানাচ্ছি আজকের রাজখানে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। মাত্র কয়েকদিন আগে আমরা দেখলাম নতুন সরকার আসলো বাংলাদেশে, এবং যেই সরকারটির সামনে আসলে অনেক বিশাল লম্বা লিস্ট রয়েছে চ্যালেঞ্জে। যে অবস্থায় আসলে তারা বাংলাদেশের হাল ধরেছে, সেই অবস্থায় বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে আসলে নানান রকমের চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হবে। এরকম একটি সময় এই পরিস্থিতিতে আবার ভূ রাজনৈতিক যেই চ্যালেঞ্জগুলোর মুখে এই সরকার পড়তে যাচ্ছে, সেটি চ্যালেঞ্জ মোকাবেলা করা এই সরকারের জন্য যথেষ্ট কঠিন বলে অনেকে মনে করছেন। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কিংবা আমরা যদি অর্থনৈতিক যে চ্যালেঞ্জের কথা বলি, সেই অর্থনৈতিক চ্যালেঞ্জটার সামনে আরও প্রকট হতে যাচ্ছে এই সরকারের জন্য। বিএনপি কতখানি মোকাবেলা করতে পারবে বলে আপনারা মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ, এবং যারা আমার সহ আলোচক আছেন সিনিয়র দুইজন, তাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, বিগত 3 টার্ম যে নির্বাচন হয়েছিল, সেই আমিডামিন নিশিরাতের নির্বাচন, এই নির্বাচনের পরে দেশে একটা লুটতরাজের স্বর্গরাজ্য ছিল। ব্যাংক থেকে শুরু করে অনেক কিছুকেই লুটপাট করে খেয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া আছে। এরপরে যে সরকারই আসুক না কেন, তার জন্য কিন্তু বাংলাদেশ পরিচালনা এমনিতেই একটা চ্যালেঞ্জ ছিল। আর তার পাশেই আবার এখন ইরানের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীলতা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জায়গায় এসে যে কোনো সরকারের জন্য এটা চ্যালেঞ্জ, নতুন সরকারের জন্যও চ্যালেঞ্জ, যে কোনো সরকারের জন্য চ্যালেঞ্জ। তবে এখানে একটা আশার আলো আপনার আলোচনার ভিতরে আছে, যে সরকারি দল এবং বিরোধী দল এবং গোটা জাতিকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা রাখতে পারি, তাহলে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন, সেই চ্যালেঞ্জ একসাথে একযোগে আমরা মোকাবেলা করতে পারবো, এবং জাতি হিসেবে আমরা মোকাবেলা করব। কোনো একটা দল বা গোষ্ঠী এটা প্রকাশ করা হলো বিএনপি সরকারের পক্ষ থেকে কিংবা জামায়াত ইসলামের তরফ থেকে, সেখানে আমরা দেখলাম যে আসলে দুটো খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু আসলে তাদের প্রতি সমবেদনা, সেই এলাকার মানুষের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সেই জায়গাটিতে আসলে রাজনৈতিক বিশ্লেষক বা কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের যে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি আছে, তারই প্রতিফলন ঘটেছে। আপনিও কি তাই মনে করেন? সমালোচনা হতে দেখলাম আমরা। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আছে, সেই পররাষ্ট্রনীতিকে তো আমরা ওন করি। 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন, আমরা শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত হয় না, আমরা কিন্তু একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিলও করেছি। দলীয়ভাবে কিন্তু এটা হয়েছে, এটা আপনার জানা থাকার কথা। বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে আমরা এই কর্মসূচিটা পালন করেছি, সেখানে সমাবেশ এবং মিছিল হয়েছে। আমরা যে কোনো অন্যায়, হত্যাকাণ্ড, সেটা যাদের বিরুদ্ধেই হোক না কেন, সেটার প্রতিবাদ জানাই, এবং সেগুলোর ব্যাপারে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। কাজেই জামায়াত ইসলামী তার অবস্থানগত জায়গা থেকে নিজেদেরকে ক্লিয়ার করেছে, এবং আমি মনে করি যে অন্য অন্য দেশের, মধ্যপ্রাচ্যের দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ব্যাপারেও কিন্তু সেখানে বক্তব্য এসেছে। তবে
আমাদেরকে বুঝতে হবে যে আমরা মুসলিম উম্মার একটা অংশ। এই মুসলিম উম্মা যদি সংকটে পড়ে, সেটা ইরান হোক, সৌদি আরব হোক, কুয়েত হোক, কাতার হোক, দুবাই হোক, তাহলে গোটা মুসলিম উম্মার জন্য সেটা একটা সংকটের হবে। আর বিশেষ করে মধ্যপ্রাচ্য হচ্ছে আমাদের জনশক্তি প্রেরণের একটা বড় জায়গা। এই জায়গা থেকে আমরা হুঁচট খাওয়ার সম্ভাবনা আছে। আবার তেলের একটা বড় জায়গা আছে। তো এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের সব জায়গায় একটা ঊর্ধ্বগতি আসতে যেতে পারে। এটা যদি দ্রুত নিরসন না হয় এবং এটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের সরকার কেন, পৃথিবীর অনেক সরকারই সেখানে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আমার কাছে মনে হয়। নিশ্চয়ই শামীম হায়দার পাটোয়ারি, একদিকে মধ্যপ্রাচ্য আবার আরেকদিকে পশ্চিমা বিশ্ব, দুটোই আসলে খুব বাংলাদেশের জন্য তো আসলে সব দিকগুলোই মেনটেন করে সামনের দিকে এগোতে হচ্ছে, এবং বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেখানে সবার সাথেই বন্ধুত্ব রক্ষা করার কথাই আমরা দেখেছি সব সময়টাতে। এখন আসলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সব দিক বিবেচনায় বাংলাদেশের নতুন এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এটাকে কঠিন পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সামনের এই সরকারকে আসলে কূটনৈতিক দক্ষতা প্রদর্শন করতে হবে বলেও বিশ্লেষকরা মনে করছেন। সেই দক্ষতাটা আসলে আমরা কতখানি প্রদর্শন করতে পারছি? দেখুন, পররাষ্ট্রনীতি খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা, খুবই নিষ্ঠুর। ইরান এবং ভারত কিন্তু ঐতিহাসিক বন্ধু, ঐতিহাসিক। ইরান এবং রাশিয়া এবং ভারত হচ্ছে ঐতিহাসিক ট্রায়ো। যখন মুসলিমরা ইরান দখল করলো, তখন অগ্নি উপাসকরা কিন্তু পালিয়ে ভারত এসেছিল। এখনও তারা আছে, পার্সিয়ান রেস্টুরেন্টগুলো এখনও আছে মুম্বাইতে। এবং ইন্দিরা গান্ধীর হাজব্যান্ড পার্সিয়ান অগ্নি উপাসক, যে কারণে কোণার্কের সান টেম্পল ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেয়নি, যে তোমার হাজব্যান্ড হিন্দু না, তুমি ঢুকতে পারবে না। ইন্ডিয়া কিন্তু এ বিষয়ে কোনো কথা বলছে না। তো আমাদেরও যে বিবৃতিটা দিয়েছে সরকার, আমি মনে করি এই প্রেক্ষাপটে এর বেশি কোনো বিবৃতি দেওয়ার প্রয়োজন বাংলাদেশের নাই। আর বাংলাদেশ একটা নাজুক রাজনৈতিক প্রেক্ষাপটে আছে। ভেতরে আমাদের যতই কষ্ট লাগুক, দেখে আমাদের যতই আবেগ হোক, দেশের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। আমাদের ইতিমধ্যে 10 লক্ষের উপরে রোহিঙ্গা আছে, যারা 13 লক্ষ হয়ে গেছে। এই সমস্যার সমাধান হচ্ছে না। আমরা আর কোনো নতুন করে সমস্যায় আমরা এঙ্গেজ হতে পারবো না। ইতিমধ্যে ফ্রান্স অ্যান্ড জার্মানি ইউএস অ্যাটাকের সাথে এক হতে পারে এমন একটা বিবৃতি দেখলাম। ইতিমধ্যে ইরান অসংখ্য গালফ কান্ট্রিতে অ্যাটাক করেছে। সো এই গালফ কান্ট্রিগুলোও ইরানকে অ্যাটাক করতে পারে। তো অত্যন্ত জটিল পরিস্থিতি। এখানে আমাদের একমাত্র আহ্বান থাকবে সিজফায়ার, যে আলোচনার ভিত্তিতে একটা সিজফায়ার হয়ে একটা শান্তি সমাধান হোক। ইনফ্যাক্ট একটা পিসফুল নেগোসিয়েশন চলছিল, নিউক্লিয়ার উইপন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছিল। আলোচনার সময় এই অ্যাটাকটা করা হয় এবং অ্যাটাকের প্রথম ধাক্কাতেই ইরানের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে নিহত হয়েছেন। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ইউএসএ কতটা প্রফেশনাল, কতটা টার্গেটেড এবং কতটা স্ট্রং, কতটা স্ট্রেংথ আছে। ইরানের পক্ষে কিন্তু ওয়াশিংটনে একটা বোম বা ড্রোন পাঠানো সম্ভব না, একটা মিসাইল পাঠানো সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতায় জানমালের ক্ষতি যেন না হয়, বাংলাদেশের একটা পিস টক ইতিমধ্যে আহ্বান করা উচিত, সেটা কিছুটা করেছে। আর এই সমস্যাটা তো অনেক পুরনো আসলে। যদি একটু সময় দেন, ওই 41 সালে অ্যালাইড ফোর্স ইরান দখল করে রেজা পাহলভিকে নিয়ে আসলো তার বাবাকে রিপ্লেস করে। রেজা পাহলভি আবার 1953 সালে ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে বাদ দিয়ে আমেরিকার সহায়তায় কু করে সে কিন্তু পুরো ক্ষমতা নিয়ে নিয়েছিল। এবং রেজা পাহলভি 20 বছর বেশ ভালোই চালিয়েছিল, জিডিপি বেড়েছে। 71 সালে উনি একটা ম্যাসিভ একটা গ্র্যান্ড সেলিব্রেশন করে, যে 3000 বছর হয়ে গেল ইরানি সভ্যতার। উনি সাইরাস দ্য গ্রেটের কবরে পৃথিবীর মধ্যে ঐতিহাসিক একটা সেলিব্রেশন করে, $600 মিলিয়ন খরচ করেন। ওইটা প্রথম বিপ্লবের একটা বীজ স্থাপন করে, যে এত লাক্সারি কেন, যে দেশে এখনও গরিব আছে। এবং সেইটা ধাপে ধাপে 1979-এ কিন্তু সেখানে একটা আন্দোলন হয়, ইসলামিক রিপাবলিক। ওইখানে যখন এই আহমেদ শাহ পাহলভি যখন আমেরিকাতে পালিয়ে যায়, ইরানের জনগণ ওই আহমেদ শাহকে ফেরত চায় এবং এর হোস্টেজ হিসাবে তারা একটা অন্যায় করে। তারা ওই আমেরিকার অ্যাম্বাসি ঘেরাও করে সেখানে 59 জন কূটনীতিককে আটকে রাখে। কমপ্লিট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। আপনি কোনো কূটনৈতিক প্রেমিস অ্যাটাক করতে পারেন না, আপনি কোনো কূটনীতিবিদকে হস্টেজ করতে, ইরানিয়ান হস্টেজ কেস, বিখ্যাত কেস। সেইখানে যারা আন্দোলন করেছিল, হস্টেজ করেছিল, তাদের মধ্যে একজনের চেহারার সাথে মাহমুদ আহমেদি নাজেব চেহারার হুবহু মিল পাওয়া গেছে। তো আমেরিকানরা বিলিভ করে যারা ওই সময় অ্যাটাক করেছিল, হস্টেজ করেছিল, তাদের মধ্যে একজন আহমেদি নাজাদ ছিল। তো সেটার প্রতিশোধ আমেরিকা এতদিন পরে নিচ্ছে, রাইটলি রংলি, অবশ্যই রংলি বলবো আমরা। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার উইপন থাকলে, আমেরিকা কোনো মুসলিম কান্ট্রিতে নিউক্লিয়ার উইপন থাকলে তারা এটা সহ্য করতে পারে না।
এটা গাদ্দাফির ক্ষেত্রেও দেখা গেল, সাদ্দামের ক্ষেত্রেও দেখা গেল, ইরানের ক্ষেত্রেও দেখা গেল, পাকিস্তানের ক্ষেত্রেও ভয় আছে। বাংলাদেশ তো বিশ্বের বাইরে নয়, আপনি যে ঘটনাগুলো বলছেন সেটা তার মানে আসলে একটা বৈশ্বিক প্রভাব তো পড়তে যাচ্ছে, সেই প্রভাব নিশ্চয়ই এই বিশ্বায়নের যুগে বাংলাদেশের উপরেও পড়তে যাচ্ছে কিনা? এক্সট্রিম কোল্ড ওয়ারের সময়ও বাংলাদেশ নন অ্যালাইন মুভমেন্টে ছিল, কোন সাইডে যায়নি। মুসলিম ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশ ভালো সম্পর্ক রেখেছে। আবার গালফ ওয়ারের সময় 91-এ ইরাক আমাদের আদি অকৃত্রিম বন্ধু হওয়া সত্ত্বেও পিস কিপিং মিশনে এরশাদ স্যার কিন্তু বাংলাদেশি ফোর্স পাঠিয়েছিলেন। অর্থাৎ আমাদেরকে রাষ্ট্রীয় স্বার্থটা দেখতে হবে, আবার মুসলিম উম্মার সিম্প্যাথিটাও দেখতে হবে। তো এখানে যেটা হচ্ছে যে বাকি মুসলিম দেশগুলোও কিন্তু কোনো রিয়্যাক্ট করছে না। তো আমরা যেটা বলি, বাংলাদেশের এখন আহ্বান হবে ওআইসির মাধ্যমে, ইউএনের মাধ্যমে যে কোনো মূল্যে একটা সিজফায়ার করা। কারণ আমরা অনুভব করছি যদি ইরান ফুল স্কেল যুদ্ধে চলে যায়, হরমুজ প্রণালী আরও বন্ধ থাকে, এটা তেলের উপর ইম্প্যাক্ট ফেলবে। আর এই যুদ্ধে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে চায়নার। চায়না ভেনিজুয়েলার কাছ থেকে কম টাকায় তেল নিত, চায়না ইরানের কাছ থেকেও খুব কম টাকায় তেল নিত। ইরানে কিন্তু দীর্ঘদিন স্যাংশন চলছে বেসিক্যালি। তো এই স্যাংশন একটা দেশে যখন দেওয়া হয়েছিল, তাদেরও বোঝা উচিত ছিল একসময় অ্যাটাক হবে, এবং তাদেরকেও একটা পিস স্টকে যাওয়া উচিত ছিল। আমরা মনে করি সেখানেও অনেকটা আগ্রাসী একটা মনোভাব ছিল তাদের মধ্যেও। এখন বাংলাদেশের রোল হবে নন এঙ্গেজমেন্ট, আমরা কোনো পক্ষেই যাব না। মানবাধিকার ভায়োলেশন হলে আমরা প্রতিবাদ বাংলাদেশে তো করব। আসলে নানান রকম প্রভাব পড়তে যাচ্ছে। আপনি যেটি বলছিলেন যে আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানির দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে সবকিছুর দামই আসলে বাড়বে। না, আমাদের অর্থাৎ সবচেয়ে বাজার আশঙ্কাটা পরিস্থিতি হচ্ছে নিয়ন্ত্রণ করাটাও শ্রমিক ভীষণ বাজার। কঠিন হয়ে যাচ্ছে। জি, সবচেয়ে আশঙ্কার জায়গাটা হচ্ছে শ্রমিক বাজার। আমরা তেলের দাম একটু বাড়লেও কোপ করতে পারবো, কিন্তু আমাদের শ্রমিক যদি ফেরত আসে বা শ্রমিক যদি না যায়, আমাদের আর কোনো বিকল্প এই শ্রম বাজার জায়গাটাতে নাই। আমি শামসুজ্জামান দুদু একটু আপনার কাছে আসি। একটা আসলে বলা চলে এক ধরনের দ্বৈত বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। সেটি হচ্ছে আমরা পশ্চিমা বিশ্বের যদি দিকে তাকাই, তাদের সাথে তাদের মিত্রদের সঙ্গে আমাদের এক ধরনের সম্পর্ক ভারসাম্য রক্ষার প্রয়োজন আছে। সেই সাথে মুসলিম বিশ্ব বা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই, সেখানে শ্রমবাজার, রেমিটেন্স, জ্বালানি বিষয়ে আমাদের সহযোগিতা বজায় রাখবারও প্রয়োজন আছে। এই দ্বৈত বাস্তবতা আসলে নতুন সরকারের সামনে একটা খুবই কঠিন কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করলো কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বর্তমান বাস্তবতায় বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ একেবারে নতুন একটি সরকার, 15 দিনও পার হয় নাই। মানে কোনো রকম প্রস্তুতি নেওয়ার আগেই ধরেন ইরান এবং আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধের মুখোমুখি আমরা পড়ে গেছি। সেই যুদ্ধ কিভাবে আমার দেশকে অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে মানে বাধাগ্রস্ত করতে পারে বা ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটাই কিন্তু এখন মুখ্য একটি বিষয়। সেটিকে মাথায় রেখে যেমন এই যে আলোচনাটা করলো বিশেষ করে পাটোয়ারি সাহেব অত্যন্ত সঠিকভাবে, সেই বাস্তবতাটা হচ্ছে আমরা কোনো পক্ষ না নিয়েও শান্তির পক্ষে নিচ্ছে। রাষ্ট্রীয়ভাবে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত যৌক্তিক। অর্থাৎ পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান তৈরি করা। এই যে হরমুজ প্রণালী কোনো কারণে, যুদ্ধের কারণে যেটা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, এখানে আমার দেশ শুধু না, আমাদের মতো দেশগুলোর সবগুলো এফেক্ট করবে। দ্রব্যমূল্য, অর্থনৈতিক বা সব অন্যান্য বিষয়গুলো কিন্তু এই মানে অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর অনেকাংশে নির্ভরশীল। সেই হরমুজটা যদি আপনাকে আবার সাবেক অবস্থায় ফেরত নিতে হয়, তাহলে যুদ্ধটা বন্ধ হতে হয়। যেমন আমরা মুসলিম এবং মুসলিম কোনো দেশ আক্রান্ত হলে পরে হ্যাঁ আমাদের কিছুটা রক্তক্ষরণ তো হবেই, আমাদের তো খারাপ লাগবেই। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই খারাপ লাগার মধ্যে গিয়েও যুদ্ধকে আমরা কিভাবে দেখছি, কিভাবে মোকাবেলা করব, কিভাবে সেটাকে এক সোজা কথায় বন্ধ করে মুসলিম দেখেন একটা খুব সাংঘাতিক ঘটনা, সেটা হচ্ছে ইরান অ্যাটাক করছে আর মানে আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করছে ইরান পাল্টা হিসাবে ওখানে যে কটা মুসলিম দেশ আছে, সব দেশেই আমেরিকার ক্যান্টনমেন্ট আছে, সবগুলোর উপরে পর্যায়ক্রমে, এবং বলছে ইরান যে এই আক্রমণ অব্যাহত রাখবে। ইতিমধ্যে আমাদের সম্ভবত 3 জন বাংলাদেশি মারা গেছে। অর্থাৎ এই দেশগুলো যখন আক্রান্ত হয়ে যাবে, এখানে যে রেমিনেন্স আসে, এবং আমাদের কিন্তু চাকরির বাজার বা আন্তর্জাতিকভাবে
সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে মিডল ইস্ট। সেটি যদি অস্থিরতার মধ্যে পড়ে যায় তাহলে নতুন চাকরির পরের ব্যাপার। এখনও দেখেন এয়ারপোর্টের দিকে তাকালেই তো আমরা জানি এই কয়দিন অনেক মানে মানবতর জীবনযাপন, মানে সরকার পুরোপুরিভাবে উদ্যোগ নিয়েও ওখানে যে সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার পরে যে অবস্থা, এবং মানে যেটা বাস্তবতা আছে এই যুদ্ধের মধ্যে ফ্লাইট ওপেন হলে তারা যেতে চায়, কারণ চাকরিটা অর্থনৈতিক অবস্থার উপর তার পরিবার তার স্বজন নির্ভরশীল। অর্থাৎ যুদ্ধের মধ্যে ইতিমধ্যে ওখানে 3 জন মারা গেছে, তারপরেও এরা যেতে চায়, এটাই বাস্তবতা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে উদ্যোগ নিয়েছে যে মনে করে যে কোনো পক্ষের উত্তেজনা বৃদ্ধির থেকেও আলাপ আলোচনার দিকে গুরুত্ব দেওয়া। কিন্তু যে অর্থনীতি জায়গাটা নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে তো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কিংবা রেমিটেন্স প্রবাহটা অনেকাংশেই নির্ভরশীল। সেই জায়গাগুলোতে আসলে যদি এক ধরনের বিঘ্ন ঘটে সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি এখন একটা বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিনা বিএনপির জন্য। সেই জায়গাগুলো আসলে আমরা মোকাবেলা করতে পারবো কিনা, আমরা এই প্রশ্ন তো নিব। একটি বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, বিএনপি আসলে দীর্ঘদিন পরে হয়তো সংসদে একটি কার্যকর বিরোধী দল পেতে যাচ্ছে, কিন্তু এবারে আসলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এবারে আসলে বাংলাদেশের স্বার্থ অন্তত অভিন্ন থাকায় দেশের রাজনীতিতে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকার বার্তা দিচ্ছে। সেই বার্তাটা আসলে আমরা কতদিন দেখতে পাবো? দেখেন, এই বার্তাটা কতদিন দেখতে পাবেন সেটা নির্ভর করবে দুই দলের অ্যাক্টিভিটিজের উপরে, এবং এটার বেশিরভাগটা নির্ভর করবে সরকার দলের উপরে। কারণ বলটা তো সরকারের কাছেই থাকে সব সময়। সরকার বলটাকে যেভাবে খেলবে সেভাবেই কিন্তু বিরোধী দল পাল্টা মানে শ্যুটটা করবে আর কি। তো ওইটা ডিপেন্ড করবে সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করবে। যেরকম আপনি অর্থনীতি নিয়ে কথা বলছিলেন, তো অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আমাদের সামনে অলরেডি চলে এসেছে। এই জায়গায় এসে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর সম্প্রতি যে নিয়োগ হয়েছে, এই জায়গায় তো আমরা খুব অবাক হয়েছি যে একজন ব্যবসায়ী বাংলাদেশের মতন একটা দেশের, এটা শুধু বাংলাদেশ না, এই এশিয়ার এই অঞ্চলে কোথাও এই মানের কোনো গভর্নর নিযুক্ত হয়েছে আমাদের জানা নেই। তো কীভাবে আমরা এগুলো সামাল দেবো, এটা বড় একটা কোশ্চেন আছে। আর এরপরে হচ্ছে যে দুর্নীতি আমাদের একটা বড় বাধার জায়গা। দুর্নীতিকে আমরা কতটুকু দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো। এরপরে চাঁদাবাজি আছে, মাদক আছে, সন্ত্রাস আছে, হত্যা আছে। এই জাতীয় জায়গায় যদি সরকার কি থাকে, যদি মনোযোগী থাকে, তাহলে সরকারি দল, বিরোধী দল এবং বাংলাদেশের জনগণ মিলে আমরা একটা সুন্দর জায়গায় আসলে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে তারা আসলে সবাইকে নিয়ে কাজ করতে চায়, বিরোধী দল সহ তারা কাজ করতে চায়, কিন্তু বিরোধী দলের কাছ থেকে তারা পাচ্ছে। কিন্তু দেখেন যে সম্প্রতি আমার দুদুবার এলাকাতেই আমাদের জামাতের একজন কর্মীকে হত্যা করা হয়েছে, এর আগে তো শেরপুরেও করা হয়েছে। তো এই যে মানে নেতাকর্মীদেরকে ওই মেসেজটাও দিতে হবে যে মানে হত্যার রাজনীতি, মানে এই যে সংঘাতের রাজনীতি আমাদেরকে পিছনে ফেলে দেবে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে। এই সামনের দিকে এগিয়ে যাওয়ার যে রাজনীতি, আমি তো অনেক পজিটিভ দিকও দেখছি যে বাংলাদেশের যে বর্তমান সরকার প্রধান তারেক রহমান, উনি কিন্তু শপথ নেওয়ার আগেই কিন্তু জামাতের আমিরের বাসায় গিয়েছেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, অন্যদের বাসায় গিয়েছেন, আবার সম্প্রতি জামাতের ইফতার মাহফিলেও উনি এসেছেন। এগুলো দিয়ে বার্তা দেওয়া হয় যে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য পরস্পরের বোঝাপড়ার ভিত্তিতে আমরা আগাবো। এবং কতদিন থাকবে এটা নির্ভর করবে। কিন্তু এখনো আসলে বাংলাদেশে চলে যায়নি। আপনারা জামাতে বিবৃতি দিয়েছেন আজকে, সেটি পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে। বিএনপি কি তাহলে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে চেষ্টা করছে? এইগুলোর মাধ্যম দিয়ে সরকার সঠিক পথ পাবে। আমি মনে করি সরকার যদি কোনো ভুল করতে যায় তাহলে আমাদের বিবৃতি, আমাদের অবস্থানের মাধ্যম দিয়ে সরকার সেখানে জাস্টিফিকেশনের সুযোগ পাবে এবং সরকার সিদ্ধান্ত গ্রহণ সরকারের জন্য সহজ হবে। যদি সরকার কারোর দ্বারা বায়াসড হয়ে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে জাতি হিসেবে আমাদের অনেক মানে খারাপ অবস্থার এর পরিণতি বরণ করতে হবে। কারণ আমরা স্পষ্টই বলছি আমরা সংসদে গঠনমূলক আলোচনা করব, পাশাপাশি যদি সেটা কভার না করে তাহলে আমরা রাজপথেও সেটা। এই যে রাজপথে নামারও কথা বললেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সেই জায়গাটিতে আসলে আমাদের যেতে হবে কিনা? জামায়াত যখন বিভিন্নভাবে প্রতিবাদ করার চেষ্টা করছে, কিংবা যে বিবৃতি তারা দিয়েছে যে বিএনপি হয়তো পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে, জামায়াতের নারী নেত্রী বলেছেন নারী ও শিশু মন্ত্রণালয়ের পুরুষ মন্ত্রী, এটাকে তিনি হাস্যকর বলে উল্লেখ করেছেন। এই যে নানান দিক দিয়ে আসলে অভিযোগগুলো আসছে, সেটি আসলে এই মুহূর্তে বিএনপির জন্য যে চ্যালেঞ্জগুলো সামনে আছে সেটিকে আরো খানিকটা কঠিন করে তুলছে কিনা? না, কঠিন হচ্ছে তখনই হবে যখন একগুঁয়েমি দৃষ্টিভঙ্গি হবে।
মানে যে যা বলুক না কেন আমি আমার মতো করে চলবো। এখানে কিন্তু অপূর্ব একটা দিক আছে এই নির্বাচনের মধ্যে দিয়ে এইবার প্রথম এটা সামনে এসছে, যেটা নতুন বাস্তবতা। সেটা হচ্ছে জামাতে ইসলাম এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল। এটা কিন্তু 54 বছরে মানে জামাত ইসলামের যদি স্ট্যাটিস্টিক্স দেখে যে তারা নির্বাচন মানে একসময় তারা বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতো, তারপরে কিন্তু সংসদের রাজনীতিতে ফিরে এসছে এবং এবারই প্রথম তারা উল্লেখযোগ্য সংখ্যক সদস্য পদ নিয়ে বিরোধী দল, প্রধান বিরোধী দল হয়েছে। বিরোধী দল শুধু হয়নি, এই যে সাম্প্রতিক যে ক্রাইসিসটা ইরানে আমরা দেখছি, অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সরকার এবং বিরোধী দল যে বিবৃতি প্রদান করেছে সেটা কিন্তু খুব কাছাকাছি দৃষ্টিভঙ্গি। এটাও 54 বছরের ভিতরে মানে আমরা খুব একটা বেশি লক্ষ্য করি নাই। যখনই সরকারের পক্ষ কোনো বিরোধী দল নেই তখন এইভাবেই বলা হয় যে এ হলো সরকারের বি টিম। কিন্তু জামাত কিন্তু তারা তাদের স্বাতন্ত্রতা, আমার দৃষ্টিভঙ্গি নিয়ে আমার কাছে মনে হয়েছে তারা তাদের মতো করে এই যে কিছু বিষয় নিয়ে তারা কিন্তু সমালোচনা যে সরকার করেনি তা না। তো বিরোধী দলের কাজটা কি? সরকারের ভুল ত্রুটি এবং তারা তাদের মতো করে যেটা মনে করবে সেটা সরকারকে ধরিয়ে দেবে, এটাই তো বাস্তবতা। এখনো পর্যন্ত যদিও এখনো আমরা কিন্তু 1 মাসও অতিক্রম করিনি, 15-20 দিনের মাথায় সরকার চলছে, কিন্তু লক্ষণগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যেমন গভর্নর নিয়োগ নিয়ে যে সমালোচনাটা আছে। প্রশ্ন হচ্ছে এই ধরনের জায়গায় এই ধরনের মানুষই আগে আসেনি বলে কি আপনার ওখানে আর কেউ যেতে পারবে না? সে তার দক্ষতা কতটা, তার প্রাজ্ঞা কতটা, তার সুচিন্তিত মতামতে জায়গাটায় সে কাজ করতে পেরেছে কেন। যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমরা 71-এ যে মুক্তিযুদ্ধ করেছে, এরকম সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে কোনো রাষ্ট্র কেউ স্বাধীন করে নাই। তো এটা তো আমাদের নতুন একটি দৃষ্টিভঙ্গি, নতুন একটি লড়াই, নতুন একটি ভাবনা। সেই কারণে আমার কাছে মনে হয়েছে বাঙালিরা অত্যন্ত মেধাবী জাতি, অত্যন্ত লড়াকু জাতি, তারা শুরু করে নতুনত্ব দিয়ে। এখনও যে প্রশ্নটা আসছে যেমন জামাত সম্বন্ধে যত অভিযোগই থাক না কেন এই জায়গায় কিন্তু এই প্রথম এসছে বিরোধী দলের। বিএনপি কখনো সরকার, কখনো বিরোধী দল, এটা হয়েছে, অন্য দলও হয়েছে, কিন্তু জামাতের জন্যে এটা প্রথম। এবং এখনো পর্যন্ত যেটা আছে আমার কাছে মনে হয়েছে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। জি, তার মানে বিএনপি আসলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুত। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের সাথে একসাথে কাজ করতে হবে, অন্ততপক্ষে দেশে আসলে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে, এবং যেই আমরা আসলে যে ধরনের চাপের কথা বলছিলাম, ভূ রাজনৈতিক যে চাপ মোকাবেলা করতে হবে বিএনপিকে, অন্তত সেই চাপটি কাটিয়ে ওঠার জন্য। কিন্তু আপনারা আসলে বলেছেন বা আপনাদের নেতা আজকে বলেছেন যে এই নির্বাচনে জাতীয় পার্টিকে মেটিকুলাস ডিজাইনে হারিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন আসনে আমাদের অত্যন্ত হাস্যকর ভোটের সংখ্যা প্রকাশ করা হয়েছে। আমাদের কিছু জনপ্রিয় প্রার্থীর কোনো আসনে ভোট শূন্য দেখানো হয়েছে। পিআর পদ্ধতি মাথায় রেখে পার্টির ভোটের সংখ্যা 1/4 নিচে রাখা হয়েছে। তার মানে এই সরকারের বিপক্ষে গিয়েই তো আপনাদের এই বক্তব্যগুলো। না, ভোটটা 14-18 থেকে ভালো হয়েছে, এটা আমি বলবো। 14-18-24 থেকে ভালো হয়েছে, কিন্তু 2001, 2008, 96, 91 স্ট্যান্ডার্ডে ভোটটা ভালো হয়নি। এবং জাতীয় পার্টিকে সব আসনে তৃতীয় করা হয়েছে, কোনো জায়গায় চতুর্থ করা, যেগুলোতে আমাদের উইনিং সিট সেগুলোকে থার্ড করা হয়েছে। কোনো কোনো সেন্টারে আমরা 0 ভোট পেয়েছি। রংপুর সদরে জিএম কাদের 20,000 না 21,000 ভোট পেয়েছে, অবিশ্বাস্য। এটা 91 সালে এরশাদ পেয়েছিলেন 1,06,000 ভোট। তো এরকম তৃতীয় করে দেওয়া হয়েছে যারা 4-5 বারের এমপির আসনগুলো। এটা আমাদের কাছে মনে হচ্ছে অবশ্যই একটা ডিজাইন ছাড়া, একটা প্রশাসনিক ইনভলভমেন্ট ছাড়া, একটা মাস্টার প্ল্যান ছাড়া, সেন্ট্রাল কোনো জায়গা ছাড়া এই বিপর্যয়টা কখনো সম্ভব না। তারপরও আমরা নতুন সরকারকে স্বাগত জানাই কয়েকটা কারণে। প্রথম, বিএনপি একটা চরমভাবে নির্যাতিত দল ছিল, জামাত একটা চরমভাবে নির্যাতিত দল ছিল। অন্তত 14 সাল থেকে 24 দেশে স্বাভাবিক রাজনীতি চলেনি, স্বাভাবিক ইলেকশন হয়নি, তীব্র ভিক্টিমাইজেশন জামাত বিএনপি হয়েছে। এবং সামনের সরকারে তারা আছে, বিরোধী দলও তারা আছে। যতক্ষণ পর্যন্ত তারা দেশের স্বার্থে কাজ করবে আমরা তাদেরকে সমর্থন দিব। যখন দেশের স্বার্থবিরোধী কোনো কাজ হবে আমরা সমালোচনা করব। সরকারি দল, বিরোধী দল পররাষ্ট্রনীতিতে এক হতে হবে, এটা বাংলাদেশে কখনো ছিল না। বাংলাদেশে এক সরকার রাষ্ট্রে চায়না নীতি করেছে, আরেক সরকার এসে ভারত নীতি করেছে, এক সরকার এসে আমেরিকা নীতি করেছে, আরেক সরকার এসে অ্যান্টি আমেরিকান নীতি করেছে। পৃথিবীর কোনো রাইজিং কান্ট্রির ফরেন পলিসি দুটো হয় না, ফরেন পলিসি একটা হবে। এবং
বাকি ইমপ্লিমেন্টেশনগুলোর ক্ষেত্রে আবার ডিভাইডেশন হতে পারে। তো সেখানে কিন্তু আমি মনে করি বাংলাদেশের নতুন সংসদ কিছু দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে, এবং আমি জামাত ইসলামী এবং বিএনপিকে স্বাগত জানাই যে তারা ফরেন পলিসি বিষয়ে একমত এই আছে। ফরেন পলিসির যে বিষয়টির কথা আপনি বলছেন, সেখানে কি আপনি বিএনপিকে খানিকটা অস্বস্তিতে দেখতে পেয়েছেন? না, এটা অস্বস্তিকর বিষয়, শুধু বিএনপি কেন, সবার জন্য এটা অস্বস্তিকর বিষয়, যে কোনো দেশের জন্য এটা অস্বস্তিকর বিষয়, কারণ দুটোই আমাদের বন্ধু রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমরা কোন পক্ষ নিব? এই অস্বস্তিটা থেকে আসলে আমরা কি করে বেরিয়ে আসবো, এই আলোচনায় ফিরতে চাই। তবে আরেকটি বিরতি নিতে হবে। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দেশের স্বার্থে আসলে সাপে নেউলের মতন যে সম্পর্ক আমরা দীর্ঘদিন দেখে এসেছি সরকারি দল এবং বিরোধী দলের, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আপনি নিজেও বলছিলেন যে এবারে অন্তত আমরা একটা ভিন্ন রকম যাত্রায় পথে আমরা হাঁটা শুরু করেছি। সেই যাত্রাপথে আসলে যেই বিএনপির সামনে এখন আপনি বলছিলেন যথেষ্ট অস্বস্তিতে হয়তো বিএনপিকে থাকতে হচ্ছে এই ভূ রাজনৈতিক কারণে, সেই জায়গাটি থেকে বেরিয়ে আসার জন্য সবাই আসলে বিএনপির সাথে থাকবে কিনা, এবং বিএনপি তাদের সহকর্মী হিসেবে এই যাত্রায় সব রাজনৈতিক দলকে পেতে যাচ্ছে বলে কি মনে করেন? না, এই ভূ রাজনীতির ইকোনমিক ইম্প্যাক্ট ছাড়া পলিটিক্যাল ইম্প্যাক্টে বাংলাদেশ খুব বেশি পড়বে বলে আমার মনে হয় না। যদি আমি ইন্টারন্যাশনাল রিলেশন বিশেষজ্ঞ নই, আমার 1.5 বছর পড়া ছাড়া কোনো অভিজ্ঞতা নাই, তো ওটা নিয়ে বাংলাদেশে খুব কনসার্ন হওয়ার কিছু নাই। বরঞ্চ বাংলাদেশের মুসলিম উম্মাকে সংযত আচরণ করতে হবে, যেন এমন কিছু না করা যেটা বাংলাদেশের ওপর এই দায়টা চলে আসে, অ্যাম্বাসি অ্যাটাক করা বা কারো পুষ্পতলিকা দাহন করা, যেটা ইগনাইট করবে, সেই বিষয়ে সকলকে সহনশীল থাকতে হবে। আর বাংলাদেশ শান্তির আলোচনা করবে, শান্তি এবং মানবাধিকার রক্ষার কথা বলবে। নতুন সরকারের উচিত রাজবন্দীদের মুক্তি দেয়া। হ্যাঁ, বেগম জিয়া 2 বছর জেলে ছিলেন, জামাতের অনেকে 7 বছর 8 বছর জেলে ছিলেন, অনেকের ফাঁসি হয়েছে, সেই ফাঁসিগুলোর মধ্যে অনেক ত্রুটিযুক্ত আছে, সত্য। তারপর এটা বাংলাদেশ, এরা বাংলাদেশের মানুষ। জেলে অনেক মুক্তিযোদ্ধা আছে, এখন জেলে অনেক বয়স্ক ব্যক্তি আছে, অনেক 4-5 বারের এমপি আছে, যাদের অনেক কন্ট্রিবিউশন আছে, আবার দোষও আছে। রাজনীতিবিদেরই তো ভুল হয়, আমরা তো আর ভুল করে না, সেনা সদস্যরা তো আর ভুল করে না, ডিসিশন দেয় রাজনীতিবিদ, তাদেরই ভুল হয়, ভুলের শাস্তিও তারা পায়, আবার তাদেরকেই দেশ চালাতে ফেরত আনতে হয়, এটাই নিয়ম। তারেক জিয়া ব্রাইটেস্ট এক্সাম্পল, 17 বছর পর তাকে। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে জামায়াত কিংবা এনসিপি এই বক্তব্যের সাথে একমত হবেন? এখন না হলে একসময় হতে হবে, এবং হওয়াটাই তো উদারতা। আপনি দেখেন যে তারেক জিয়াকে দেশ ছাড়া করা হলো, যার নাম বাংলাদেশে উচ্চারণ করা হতো না, তাকে ডেকে এনে সসম্মানে ইলেকশন করিয়ে প্রাইম মিনিস্টার হলো। সবাই কিন্তু সম্মতি দিয়েছে, আওয়ামী লীগও সম্মতি দিয়েছে, বাধ্য হয়েছে, এটাই রাজনীতি। তো এখন তারেক জিয়ার কাছে হিউজ এনোরমাস সমাধানের রাস্তা আছে, এনোরমাস ক্ষমতা আছে, ঐক্যও আছে। উনি চাইলে এখন অনেক কিছু স্ট্যাবলিশ করতে পারবেন। 6 মাস পরে কিন্তু এই ঐক্য থাকবে না। 6 মাস পরে অনেক কম্পেলিং রিজন বাংলাদেশে চলে আসবে, ফুড সিকিউরিটি, ফ্লাড, অনেক কিছু হতে পারে। তো সেইখানে তাকে এখনই একটা ন্যাশনালিজম, একটা ঐক্য, একটা রাজনৈতিক ধারা সৃষ্টি করে ফেলতে হবে। ঈদের আগে রাজনীতিবিদদের মুক্তি দিয়ে দেন না, ওনার বাবা দিয়েছিলেন, ভোটের আগে দিয়ে দিতেন, প্রচুর রাজনীতিকে মুক্তি দিয়েছিলেন। তখনও তো এরকম ক্রাইসিস ছিল, এতটা না থাকলেও তখন ছিল। তো উনি তো সেই সময় বামপন্থী যারা ছিলেন, তারপরে হাসানুল্লাহ কিন্তু তখনও 5 বছর জেলে ছিলেন, পরে মুক্তি দিয়েছেন। তো অনেককে উনি মুক্তি দিয়েছিলেন, আওয়ামী লীগের অনেক লোক সেই সময় সহাবস্থানও করেছিলেন। তো একটা সহাবস্থান তো লাগবে। অনেক সাংবাদিক জেলে আছে, হতে পারে তারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারা হত্যা করেনি, গুলি করেনি, গুলি করে মানুষ মারেনি, তো সাংবাদিকদের জামিন দেওয়া উচিত। কারণ এই এক্সাম্পলগুলো আবার আমাদেরকে গ্লোবালি আস্তে 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 কিন্তু টাইরান দেশের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, মাত্রা কম বেশি হবে, তো মাত্রার দিকে আমরা যাব না। আগে যদি 1000টা অন্যায় হয়, আমরা চেষ্টা করি এখন যেন একটাও অন্যায় না হয়। হ্যাঁ, এটা ইউটিউবিজম, কিন্তু এই ইউটিউবিজম চর্চাটাই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখে, আর এই ইউটিউবিজম চর্চাটাই একজন রাজনীতিবিদকে স্টেটসম্যান করে। প্রাইম মিনিস্টার তো অনেকেই হয়েছে, স্টেটসম্যান কে কে হয়েছে? তো জনাব তারেক জিয়া চাইলে এখন স্টেটসম্যান হতে পারেন। কিন্তু যে পন্থা আপনি বলছেন, যে উদারতার কথা আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সেই উদারতা কি জামায়াত ইসলামী দেখাবে বলে কি মনে হয় আপনার? দেখেন, আপনি যে প্রশ্ন করেছেন তার আগে আমি আমার পাটোয়ারি ভাইয়ের কথায় একটু উত্তর দিতে চাই। রাজবন্দীদের মুক্তি দাবি করেছেন এবং তিনি সেটা রিকোয়েস্ট করেছেন, এবং বর্তমান প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার জন্য তিনি বলেছেন। আমি মনে করি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই অবদান কিন্তু বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। এইটা দেওয়ার পরে উনি রিটার্ন কী পেলেন? উনি রিওয়ার্ড পেয়েছিলেন কিন্তু শাহাদাত। উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তাকেও এইভাবে জীবন দিতে হয়েছে। আজকে
যিনি প্রধানমন্ত্রী আছেন তাকে 17 বছরের বেশি বাংলাদেশ থেকে নির্বাসনের থেকে তার মায়ের অসুস্থতার সময়ও তিনি আসতে পারেন নাই। তার মা জেল খেটেছেন, তার মা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এইসব কিছুকে তিনি তার ভাইয়ের দাফনে আসতে পারেন নাই। সো দ্যাট আপনি একবারে কাঁচা ঘায়ে নুনির ছিটা দেওয়াটা আমি মনে করি এটা সুন্দর দেখায় না। এই সংস্কৃতি থেকে পরিবর্তনের কথা হয়তো সংস্কৃতি বলছিলেন পরিবর্তনের জন্য যে পরিমাণ অনুতপ্ত হওয়া দরকার, আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর ছিল তাদের সেই অবস্থা কিন্তু নাই। এই তো আপনি দেখেন একটা মৃত্যুর একজন এমপির কফিন এসেছে বাংলাদেশের কফিনটা রিসিভ করেছে। তো এটাও তো এক ধরনের রিসিভিং, যে ঠিক আছে লোকটা পালিয়েছিল তার অপরাধের ভয়ে, কিন্তু এখন মৃত্যুবরণ করেছে, তাকে সে বাংলাদেশে দাফন হোক, এটা কিন্তু রিসিভ করেছে। বাট আপনি শহীদদের রক্তের দাগ শুকায় নাই, আহতদের আহাজারি শেষ হয় নাই, কাজেই হ্যাঁ বিএনপি এরকম উদারতা না, দেখাবে আমি মনে করি বিএনপি যদি কারো দ্বারা প্ররোচিত হয়ে কিংবা অন্য দ্বারা বায়াসড হয়ে যদি সেটা করে, তাহলে এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার যে স্বপ্ন, এই স্বপ্ন অবশ্যই ভেঙে যাবে এবং সেই জায়গায় জাতি হিসেবে আমরা আবার বিভক্ত হয়ে যাব। আমি মনে করি সেই সময় এখনো আসেনি। শামসুজ্জামান দুদু, এই যে কথা ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি তুললেন, সেটির সাথে আমি একটু যুক্ত করতে চাই। শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বেশ কিছু ভালো ভালো প্রতিশ্রুতি আমরা আসলে নতুন সরকারের কাছ থেকে পেয়েছি। ঠিক একই সময়ে যখন আসলে আবার রাজবন্দীদের মুক্তির কথা তুলেছেন শামীম আহমেদ পাটোয়ারি, সেটি আসলে বাংলাদেশে নতুন কোনো সমীকরণ এনে দিতে পারে বলে কি আপনারা মনে করেন? এখানে রাজবন্দী যারা জেলে থাকেন এবং সেই সময় যে সরকার থাকে, তারা মনে করে যে জেলে থাকলে পর একটা মীমাংসা, অর্থাৎ বিরোধী পক্ষ তার কথাটা বন্ধ রাখে। যেমন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 10 বছরের সাজা, 6 বছর তিনি বন্দি জীবনযাপন কেটেছেন। তাকে ওই যে মান্নান সাহেব খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন যে তার পরিবার কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারেক রহমান সাহেব তার ভাইয়ের, একমাত্র ভাইয়ের, তার দাফনে আসতে পারেননি। অসুস্থ মা, চিকিৎসা পাচ্ছে না, কিছু করতে পারছে না। এটাই তো বাংলাদেশ। এখন যারা জেলখানায় আছে, আমরা যারা রাজনীতি করি, তা একাধিকবার আমরা জেলে গেছি গত 18 বছর, একাধিকবার। শুধু আমি না, আমার নেত্রী সহ আমরা সবাই অসংখ্য ওই জামাত, বিএনপি এবং বিরোধী দলে যারা ছিল সেই সময়, তারা যে মানে ভয়ঙ্কর এবং ভয়াবহ একটা জীবনযাপন করেছে, তাদের পায়নি, তাদের পরিবারের উপর আক্রমণ হয়েছে। এবং মানে এটা তো সবাই জানে, এটা ব্যাখ্যা করলে এখন সেই সময়ের কথা। আপনি একটু আমাকে বলেন তো, এতগুলো প্রশ্নের ভিতরে একজন আওয়ামী লীগ দায়িত্বশীল নেতা কি তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা ব্যক্ত করেছে? তারা গণহত্যায় লিপ্ত, মানে শত শত না, হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে। একজন যেটা ঠিক হয় নাই, আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আমরা এটা বিচার চাই। আমি নিশ্চিতভাবে মনে করি যে রাজনীতি তখনই ফিরে আসবে সেই জায়গাটায় অতীত কর্মকাণ্ডের জন্যে আইন যেমন কাজ করবে, ব্যক্তি হিসাবে সে অনুতপ্ত কিনা, মানুষ কেন তাকে রিসিভ করে। মানে সে একটা ভালো কথা উল্লেখ করছে, পালিয়ে গেছে দেশ থেকে, শত শত হাসিনা পালিয়ে গেছে, কিন্তু মৃত্যুর পরে কিন্তু বাংলাদেশ বলেনি যে এই হত্যাকারীর লাশ আমি নিব না, বলেনি, কিন্তু রিসিভ করছে। তার পরিবার পরিজনরা তার গ্রামে গিয়ে তার দাফন করছে। কিন্তু প্রতিহিংসার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে তো আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। যারা প্রতিহিংসার রাজনীতি করেছে তাদের আগে বেরিয়ে আসতে হবে। এখন কিন্তু প্রতিহিংসার রাজনীতি হচ্ছে না। কেউ যদি কোর্ট ফেস করে, কোর্ট যে অনেককে কিন্তু আমি দেখছি পত্রিকায় আওয়ামী লীগের জামিন দিয়েছে এবং সেই জায়গায় হট্টগোল হওয়ার পরও, যেমন কোর্টটাকে স্বাধীন রাখতে হবে। কোর্ট যদি কাকে জামিন দেয়, কোন শর্তে দিয়েছে, সেটা কোর্টের সেই ক্ষমতাটা রাখতে হবে। যেমন আমাদের দিনের পরে দিনে জামিনই দেয় নাই, জামিন দিলেও আবার আটকাই দিছে। তো এখন গণতন্ত্র যদি হয়, তাহলে প্রতিপক্ষ বা বিরোধী পক্ষের, এই যে শুধু জামাত ইসলামের যখন সেই সময় ওটা আপনি গণতন্ত্র বাদ দেন, ফাঁসিতে আপনার লটকাই দিচ্ছে, সেটা কি মানবতার মানে মামলার প্রশ্নে। তো মানবতার কিন্তু ইয়েতেও ছিল, আগেও ছিল, ওই সময় দিচ্ছে কেন, ওই সময় হচ্ছে কেন? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই গণতন্ত্র প্রতিষ্ঠা এগিয়ে নেওয়া, সেখানে প্রতিহিংসা এমনিতে
চলে যাবে যদি আইনের শাসন আমরা জি, প্রতিষ্ঠা ডক্টর করতে মোহাম্মদ পারি। আব্দুল মান্নান, আবার যখন আমরা দেখতে পাচ্ছি যে যে বক্তব্য আসলে ব্যারিস্টার শামীম পাটোয়ারি দিলেন, অন্তত যে উদারতার কথা তিনি বলেছেন, সেই জায়গায় জিএম কাদেরও বলেছেন সব দলকে রাজনীতি করার সুযোগ দিন। তার মানে এই মুহূর্তে জাতীয় পার্টিকে রাজনীতি করার সমান সুযোগ দেওয়া হচ্ছে না। দেখেন, সব দলকে রাজনীতি করার সমান সুযোগ দেওয়ার অর্থ এই না যে আইনের ঊর্ধ্বে কেউ থাকবে। আমি মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধীর বিচার হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাতীয় পার্টি যে অন্যায়গুলো করেছে আওয়ামী লীগের দালালি করে এবং দোষর হিসেবে, তাদেরও বিচার হওয়া উচিত বাংলার মাটিতে। ব্যারিস্টার তাহলে শামীম এই পাটোয়ারি দৃষ্টান্ত একদম ছোট করে। অবশ্যই থাকবে। জিয়াউর রহমান তার উদারতার ফল পেয়েছিলেন। 91 সালে তার দল অস্বাভাবিকভাবে জয়লাভ করেছে জনগণের ভোটে। ওই যে উদারতাটার ফল জনগণ যখন সুযোগ পেয়েছে দিয়ে দিয়েছে, হয়তো কিন্তু যে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন শামসুজ্জামান দুদু, যারা আসলে ভুক্তভোগী তাদের কাছে অবশ্যই। ক্ষমা চেয়েছে কিনা সেই অনুতপ্ত আসলে ক্ষমা কোনো দল চায় না। বাংলাদেশের 4টা দল যদি মনে করেন, জাতীয় পার্টি সহ প্রত্যেকেরই পলিটিক্যাল দায় আছে, আওয়ামী লীগের দায় বেশি। আমাদের আমির ক্ষমা চেয়েছে। একটা দলও সেই সুস্পষ্ট করে ক্ষমা নেই, উনি বলছেন, যদি কিছু করে থাকি আমাদের ক্ষমা করে দিয়েন, বারবার ক্ষমা চেয়েছেন উনি, কিন্তু কী জন্য ক্ষমা চেয়েছেন ওটা বলেননি। যাই হোক, মানে সুস্পষ্ট ক্ষমা বলতে যেটা বোঝে, এটা আসলে রাজনৈতিক দল চাওয়া খুব কঠিন ব্যাপার, কারণ তার ফলোয়ার্স থাকে, তার ডিসাইপেল থাকে। আর জাতীয় পার্টির এমন কোনো লিগ্যাল অপরাধ নাই যেটার জন্য তাকে লিগালি আপনি দোষারোপ করতে পারবেন। হ্যাঁ, পলিটিক্যালি আপনি তাকে ব্লেম করতে পারেন 24 ইলেকশনের জন্য, 14, সেটা আমাদের পার্টির নিজস্ব ব্যাপার। জামাত ইসলামীও 86 সালে ভোটে গিয়েছিল, বিএনপি বয়কট করেছিল, জামাত ইসলামী গিয়েছিল। তো বিএনপিও কিন্তু 15 ফেব্রুয়ারি ভোট করেছিল, যদিও অল্প সময়ের জন্য। তো সেই ভোটে যাওয়ার অপরাধ সব দলেরই আছে, কথা সেটা না, কথা হচ্ছে দেশটা বাঁচাতে হবে। যে এই যে শামসুজ্জামান দুদু, একদম ছোট করে আপনার উত্তর চাই, এবারে অন্তত আমরা সবাইকে একসাথে রাজনীতি করতে দেখবো কিনা? জিএম কাদের যে রাজনীতি করার সুযোগ চেয়েছেন সেটি তিনি পাবেন কিনা? না, অলরেডি একসঙ্গে রাজনীতি চলছে। বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি সবাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একসঙ্গে কাজও করছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে কোনো রাজনৈতিক দল কোনো সরকারের অনুকম্পার উপরে ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার কাছে মনে হয়। তার সাংগঠনিক প্রভাব, প্রতিপত্তি, প্রজ্ঞা, এইটা দিয়েই কিন্তু সে সামনে এগিয়ে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপিটি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।